ভালোবাসার সপ্তাহে যখন বাতাসে প্রেমের মিষ্টি সুগন্ধ ভেসে বেড়ায়, তখনই জন্ম নেয় এক অপূর্ব প্রেমের গল্প। কখনো প্রথম দেখা, কখনো অজানা অনুভূতি স্পর্শ, আবার কখনো না বলা কথার আবেগ। প্রেম যেন এক জাদুকরী অনুভূতি, যা হৃদয়ের গভীরে এক নতুন সুর তোলে। এই গল্পে রয়েছে ভালোবাসার অপরূপ রং, বন্ধুত্বের মিষ্টি বাঁধন, কিছু না বলা অনুভূতির যাত্রা আর বিচ্ছেদ। আসুন ভালোবাসার এই বিশেষ মুহূর্তে হারিয়ে যাই এক রোমান্টিক কাহিনীর জগতে, যেখানে হৃদয় কথা বলে, অনুভূতি মিশে যায় স্বপ্নের সাথে। নমস্কার, আপনাদের সবাইকে শুকতারা গল্পে স্বাগত। আমি আপনাদের কথাকলি, আর আমার সাথে আছে শুকতারা। আমাদের আজকের গল্প মনোজ বসু রচিত প্রেমিক। গল্পটি পুরোটা শুনুন। চলুন তাহলে আর বেশি দেরি না করে আজকের গল্পটি শুরু করা যাক। শুরু হচ্ছে প্রেমিক। স্ত্রীকে বকাবকি করি, তুমি একটা অকর্মার ঢেঁকি, এতটা বয়স কাটিয়েও একটা প্রেমিক জোটাতে পারলে না। সবিতা সদুঃখে নিঃশ্বাস ছেড়ে বলে, নিজের ক্ষমতায় হবে বলেও আর ভরসা হচ্ছে না গো। শান্তাকে জিজ্ঞাসা করে নেব কায়দাটা কি। সবিস্তারে তবে বলা যাক, আপনারা একটু ভালো হয়ে বসুন। রানীগঞ্জ অঞ্চলে একটা কয়লা খনির ডাক্তার হয়ে আছি। ওসব জায়গায় তখন বিদ্যে বেশি লাগতো না, যা হোক এক ডিপ্লোমা হলেই হলো। আমি তখন ন্যাশনাল কলেজ থেকে সদ্য পাশ হয়ে বেরিয়েছি। বাবাকে প্রায়ই লিখি, এখানে মন টিকছে না বাবা, এখানকার মানুষগুলো যেন কয়লা কুদে বানানো, কলকাতায় একটা কাজকর্ম ঠিক করে দাও না। কিছুদিন পর বাবার চিঠি এলো, বিয়ে ঠিক করেছি, এই পত্র টেলিগ্রাম বিবেচনা করে হফতার মধ্যেই চলে এসো। না এলে আমার গিয়ে পড়তে হবে, কিন্তু সেটা বোধহয় বাঞ্ছনীয় হবে না। অবশ্যই না। গণমান্য ডাক্তারবাবুকে বাবা বিন্দু মাত্রই খাতির করবেন না, হয়তোবা রোগীদের সামনেই আমার কানটা টেনে ধরবেন। কেন যাসনি? বুড়ো মানুষকে এই অবধি ছুটি আসতে হলো। বাবার পক্ষে কোনো কিছুই অসম্ভব নয়। অতএব আমি দ্রুত বাক্স বিছানা গোছাচ্ছি। লোকনাথ আমার কম্পাউন্ডার। ডাক্তারের বিদ্যে শুনলেন, এবার কম্পাউন্ডারের বিদ্যে তদানুপাতে বুঝে নিন। ওষুধ চেনে না, হামেশাই ভুল করে, এটা দিতে ওটা দিয়ে দেয়। কিন্তু একটা মহৎ গুণ তার, আমায় ভালোবাসে বড্ড, দাদা বলে ডাকে। একসঙ্গেই থাকি, রান্না বান্না সেই করে, রাধেও খাসা। লোকনাথ বলে, দাদা কি ব্যাপার, কোথা চললেন? আমি চিঠি দেখিয়ে বললাম, বাবা আমার বিয়ে ঠিক করেছেন। সে বলল, তাই বা মন্দ কি দাদা? আবার মুহূর্তকাল চুপ করে থেকে বিষণ্ণ কণ্ঠে বলল, দাদা আমার জন্য কেউ কিচ্ছু করে না, বাবাও নেই, দুনিয়ার উপর আপন কেউ নেই, কারো কোনো মাথা ব্যথাই নেই। পরক্ষণে দেখি সেও বিছানা বাঁধতে লেগেছে। আমি বললাম, তুমি কোথা যাবে লোকনাথ? বরের সঙ্গে বরযাত্রী যাবে তো, কলকাতা থেকে বিস্তর মিলবে জানি, তা বাড়তি আমি একজন না হয় হলাম। আমি বললাম, কিন্তু সে কথা নয় তো, বাবার চিঠি দেখিয়ে বর হিসাবে আমি ছুটি পেয়ে যাব, কিন্তু বরযাত্রী বলে তোমায় তো আর ছাড়বে না ভাই। লোকনাথ বলল, জানাতে কে যাচ্ছে ওদের? টুক করে আপনার পিছু পিছু বেরিয়ে পড়ব, আপনারই মাল হাতে করে যাচ্ছি যেন স্টেশনে। কলকাতায় পৌঁছে তারপর চৌকিদারকে চিঠি দিয়ে জানাবো যে বরখাস্ত করেছি। করে তো বেঁচে গেলাম, আর আসতে হবে না। ঘাবড়াবেন না দাদা, সব কাজই আমি জানি। বাসের কন্ডাক্টর ছিলাম, সেখান থেকে হাসপাতালে কম্পাউন্ডার। ভেবেছিলাম না জানি কি, তা দেখুন গেরস্ত বাড়ি চাকরিগিরি করলেও এর বেশি মাইনে। কথা ক্ষণে অক্ষণে পড়ে যায়, তাই বুঝে পড়েছিল সেদিনও।
যা এখন করতে হচ্ছে লোকনাথকে চাকরগিরি তাকেই বলা চলে। বলছি ধৈর্য ধরুন। শুরুটা রীতিমতো নাটকীয়। লোকনাথ আর আমি রওনা হলাম। সেই দিন খুব গরম ছিল, লু বইছে। আসানসোলে গাড়ি থামতে জনচারেক একটা দল কলরব করে কামরায় উঠে পড়ল। শান্তা সেই দলেরই মধ্যে। বুঝতেই তো পারছেন, নামটা পরে জানতে পেরেছি। শান্তার ডান হাতে কালো কুঁচো, বাঁ হাতে ঝুলানো একটা বাস্কেট। কুঁচোটা দেখে লোকনাথের তৃষ্ণা অসহ্য হয়ে উঠল। যেই না কুঁজো রেখেছে তুলে নিয়ে সে মুখের ওপর ধরে। ভক 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 করে জল পড়ছে তো পড়ছেই। বিচিত্র শব্দ করে লোকনাথ গিলে খাচ্ছে। কুঁজোর জল প্রায় শেষ। শান্তারা জিনিসপত্র গোছাবে কি, হাঁ করে এই আজব জল খাওয়া দেখছে। তৃষ্ণা নিবারণ করে অবশেষে লোকনাথ কুঁজো রাখলো। আমি তাকে বকে উঠলাম, আরে পরের কুঁজো মুখে তুললে আগে একবার জিজ্ঞাসা করা উচিত ছিল তো লোকনাথ। সে বলল, জল কিছু টাকা করে জিনিস নয়। আর আমি তো আলগোছে গালে ঢেলেছি দাদা, কুঁচোয় মুখ ঠেকায়নি যে। তেষ্টায় মারা যাচ্ছিলাম, জলদানে তো পুণ্যই হলো ওদের। শান্তা শুনছিল, মুখ টিপে হেসে বলে ওঠে, সব জল তো শেষ করে দিলেন, তেষ্টা তো আমাদেরও পেতে পারে। লোকনাথ কুঁচো হাতে নিয়ে ঝাঁকি দিয়ে জলের পরিমাণ আন্দাজ করলো। বলল, একেবারে শেষ হয়নি, তবে কথা হচ্ছে আমারই যদি আবার তেষ্টা পেয়ে যায়। তড়াক করে প্ল্যাটফর্মে সে লাফিয়ে পড়ল। জল বেশ খানিকটা দূরে, কুঁচো ভরছে। ঠিক সেই সময় ট্রেনের শেষ ঘন্টাটা বাজল। আমি চেঁচাচ্ছি, লোকনাথ লোকনাথ, গাড়ি ছেড়ে দিল তো, চলে এসো তাড়াতাড়ি। কুঁচো ভরেনি দাদা, এখনো একটু বাকি আছে, দাঁড়াও দাঁড়াও। বয়েই গেছে লোকনাথের কথা কানে নিতে। হাতখানা তুলল আমাদের দিকে অথবা গার্ড স্টেশন মাস্টারের দিকেই। তার বক্তব্য, কুঁজো ভর্তি না হওয়া অবধি গাড়ি ছেড়ো না, দোহাই। কিন্তু অনুরোধের মর্যাদা না রেখেই গাড়ি ছেড়ে দিল। যেমনি হুঁশ এসেছে অমনি ছুটতে ছুটতে আসে সে। ইঞ্জিন পারল না, লোকনাথই জিতে যায়। কামরার দরজা খুলে আমি দাঁড়িয়েছি, তার হাত ধরে টেনে তুলব বলে। জানলায় মুখ বাড়িয়ে শান্তা সবিস্ময়ে ইঞ্জিন ও মানুষের রেস দেখছে। ভরা কুঁজো সর্বাগ্রে সে শান্তার হাতে দিল জানলা দিয়ে। কোনো রকমে আমি ভেতরে টেনে আনলাম লোকনাথকে। শান্তা বলল, আরে চলতি গাড়িতে এমন ভাবে কেউ ওঠে নাকি, যদি পড়ে যেতেন। লোকনাথ বলল, সেই জন্যই তো কুঁজো আগে দিয়ে দিলাম আপনার হাতে, আমি পড়লেও কুঁজো জখম হবে না। শান্তা বলল, মানুষের চেয়ে কুঁজোর দাম বেশি নাকি? লোকনাথ বলল, কার কুঁজো সেটা দেখতে হবে তো, কুঁজোকে হাতে করে এনেছেন। মাটির কুঁজো সোনার কুঁজো হয়ে গেছে, জীবন দিয়েও কুঁজো যেন অক্ষত থাকে, এটাই চেয়েছিলাম। তা দুটো জিনিসই অক্ষত রয়ে গেল। লোকনাথ এইসব ভালো কথা বলছে, যদিচ আয়না ধরে দেখিনি। সেই সময়টা আমার চোখের তারা সুনিশ্চিত মিঠে কুমড়ো সাইজে এসে গিয়েছিল। এহেন লোকনাথ রমণীর মন রাখা ভালো ভালো কথা সিনেমা থিয়েটারের ঢঙে দিব্যি কেমন বলে গেল। কলকাতায় আমাদের বাড়িতে সে উঠল, বিয়ে বউ ভাত চুকিয়ে তারপরে চলে যাবে। একদিন প্রশ্ন করলাম, লোকনাথ অত সমস্ত শিখলে কোথায় তুমি? লোকনাথ বলে, দাদা আমিও অবাক হয়েছিলাম, কে যেন বলল আমার মুখ দিয়ে, মুখ নাকি বাচাল হয় ঈশ্বরের দয়া হলে। ঠিক সেই জিনিসই দাদা, আমার ক্ষেত্রে ঈশ্বর নয় ঈশ্বরী, প্রাণেশ্বরী। মুখের পানে চেয়ে কথা ইলেকট্রিক তুবড়ির মতো ফুলঝুরি কেটে বেরুতে লাগলো। ঠোরে ঠোরে সেদিন ঠিকানা চেয়েছিলাম, সেদিক দিয়ে ঘরেলু আছে মেয়েটা, কথা কানেই নিল না। তা বলে আমিও ছাড়ছি নে, স্বর্গমর্ত রসাতলে যাক, যেখানেই থাকুক খুঁজে আমি বের করবই।
খোঁজাখুঁজির কিছুমাত্র প্রয়োজন হলো না। আমার বিয়ের বাসরে শান্তা সশরীরেই হাজির। লোকনাথ অবশ্যই বরযাত্রী। ওই মানসে অত দূর থেকে এসেছে। কন্যাপক্ষে শান্তা, সে আবার আমার স্ত্রীর বান্ধবী। বৌভাতের নিমন্ত্রণে শান্তাও আমাদের বাড়ি এলো। তার আগেই স্ত্রীর কাছ থেকে শান্তার সবিস্তর পরিচয় নিয়ে লোকনাথকে আমি দিয়ে দিয়েছি। ইতিমধ্যে প্রকাশ পেয়েছে শুধুমাত্র বিয়ে নয়, কাজকর্ম ঠিক করেছেন বাবা। দুটো জিনিস একই সঙ্গে। শ্বশুরমশাই ডাক্তার ছিলেন, তিনি মারা গেছেন। ডাক্তারখানাটা পুরোপুরি আছে, রোগী বিস্তর ভেগেছে। অল্প স্বল্প যা রয়েছে সেই ঘরগুলো তাড়াতাড়ি বেঁধে ফেলা দরকার। বৌভাতের পরের দিন থেকেই নেম প্লেট লাগিয়ে শ্বশুরের ডাক্তারখানায় বসছি। লোকনাথকে একদিন জিজ্ঞেস করলাম, লোকনাথ, রানীগঞ্জে কবে যাচ্ছ? বুঝতেই পারছো আমি তো আর যাব না। লোকনাথ বলল, আমিও না দাদা, এতদিন তো তবু আপনি ছিলেন। ধাপধারা জায়গায় আমার আর মন টিকবে না। তবে তবে আবার কি, বাবা সামান্য কিছু ব্যাংকে রেখে গেছেন, তাই ভাঙিয়েই খেতে লাগবো। একলা মানুষ, কতই বা খরচ। বিয়েটা হয়ে যাক, তখন কাজকর্মের চিন্তা। আমি কৌতূহলী হয়ে প্রশ্ন করলাম, হচ্ছে নাকি বিয়ে? কি গো, কোথায়? কেন, জানেন না আপনি কিছুই? লোকনাথের মুখ আরক্ত হলো, বোধ করি লজ্জায়। বলে, শান্তাকে আমি বিয়ে করব। আমি বললাম, কিন্তু দুপক্ষের মতই তো চাই বিষয়ে। শান্তা যদি না করে? করবে, নিশ্চিন্ত থাকুন দাদা। কথার মধ্যে সংশয়ের লেশ মাত্র নেই, যেন জ্যামিতিক শতসিদ্ধ হতেই হবে। 3 পাশ দিয়ে শান্তা স্কুলে মাস্টারি করছে, দেখতেও সুশ্রী। লোকনাথ হেন পাত্রের জন্য সেই রমণী নাকি মুখিয়ে আছে, ফোঁস করে নিঃশ্বাস ফেলে। নিশি জাগরণ করে হয়তো বা। বলেছে শান্তা তোমায় কিছু? লোকনাথ বলল, আপনার সঙ্গে তবে কি আমি ভাওতা দিচ্ছি দাদা? কি বলেছে? এবারে কিছু আমতা আমতা করে লোকনাথ বলল, দাদা, মুখে না হলেও চোখ দিয়ে বলেছে। মুখে মিথ্যে বলা যায়, কিন্তু চোখের বলায় ভুল থাকবার তো আর জো নেই। হবেও বা, এ বস্তু সম্পূর্ণ আমার এখতিয়ারের বাইরে। বিয়ের পূর্বে যুবতী নারীর দিকে চোখ তাকিয়ে দেখার আমার তাগাদ হয়নি কখনো। পিতৃদেব উপস্থিত না থাকলেও মানুষ চোখে তার ভ্রুকুটি ভেসে উঠে বুকের মধ্যে গুড়গুড় করত। বিয়ে হওয়ার পর এবারে সাবালক, সবিতাকে জিজ্ঞাসা করে জিনিসটার হদিশ নিতে চাই। চোখ দিয়েও তোমরা নাকি কথাবার্তা বলো, কেমন সেটা? টেলিগ্রাফের টরে টক্কার মতন বুঝি? এই আমি বসে আছি, কই চোখের কথা শুনিয়ে দাও তো গোটা কয়েক। শান্তা দেবী যেমন লোকনাথকে বলে থাকেন। সবিতা ঠোঁট উল্টে বলে, কথা না ঘোড়ার ডিম। শান্তা এসেছিল একদিন, বেচারি কেঁদে বাঁচে না। ডিটেকটিভ পুলিশের ওয়াচার থাকে, বদমাইশ খুনিদের উপর নজর রেখে দূরে দূরে ঘোরে। তোমার লোকনাথের নাকি সেই ডিউটি। স্কুলে যাচ্ছে, স্কুল থেকে ফিরছে, বেড়াচ্ছে, চোখ দেখুক না আর না দেখুক, সঠিক জানে লোক রয়েছে পেছনে। পুরুষ হলে হয়তো অগ্রাহ্য করত, কিন্তু মেয়ে মানুষের পক্ষে কি জ্বালা ভাবো দেখিনি। শান্তা বলে গেছে, পুরো 1টা বছর কেটেছে বুঝলি। ভদ্রলোকের প্রেমে শীত, গ্রীষ্ম, আমাবস্যা, পূর্ণিমা, জোয়ার ভাটা কিছুই নেই। ভাবলে তো দেমাগ হওয়ারই কথা। কত দরের মানুষ আমি, দেহরক্ষী সর্বক্ষণ আশেপাশে ঘুরছে, কিন্তু আমারও তো কিছু আপন লোক আছে। প্রেমের মর্যাদা তারা দেবে না? নজরে পড়লে বিপদ ঘটতে পারে। তোর কর্তাকে বলবি তিনি যেন ওই লোকটাকে সামলে দেন। সবিতা বলেছিল আমায়, কিন্তু ডাক্তারি পেশায় কি করে বেড়ানো যায় তাই নিয়েই সর্বক্ষণ মেতে আছি। সেটাই ধ্যান, সেটাই জ্ঞান। তার মধ্যে লোকনাথ শান্তা নিয়ে মাথা ঘামানোর সময় কোথায়? তাছাড়া হতবাগাটা যে কোথায় থাকে তাও তো জানিনি। একদিন সন্ধ্যেবেলা আচমকা সেই হতভাগার কাছ থেকেই ডাক এলো। মেসে থাকে সে এখন। মেসে 2 ভদ্রলোক নিতে এসেছেন। লোকনাথ সাংঘাতিক রকম জখম হয়ে পড়ে আছে,
হাসপাতালে পাঠানো হবে, কিন্তু সে কিছুতেই যেতে চাইছে না। অন্তত আমায় একবার না দেখানো পর্যন্ত সে যাবে না। তার কাছ থেকেই ঠিকানা পেয়ে এই দুজন ডাক্তারখানায় চলে এসেছেন আমাকে নিতে। কপাল করে অর্ধেক ট্রাম খালি পাওয়া গেল সেদিন। যেতে যেতে আরো কথা হচ্ছে। আজ বিকেল বেলাকার ঘটনা। কোনো একটা দিকে যাচ্ছিল লোকনাথ। রাস্তার উপর হঠাৎ গুন্ডারা বেদম পিটিয়েছে। এত সাংঘাতিক তখন বুঝতে পারিনি। পায়ে হেঁটে সে মেসে ফিরেছে, এসে শুয়ে পড়ল। এখন আর পাশ ফিরবার তাগত নেই। মেস জায়গায় যে যার কাজের ধান্দায় ব্যস্ত। এর মধ্যে দেখাশোনা, ওষুধপত্রর ব্যবস্থা কি করে হবে? হাসপাতাল ছাড়া উপায় দেখা যাচ্ছে না। আমি শিউরে উঠলাম লোকনাথকে দেখে। তার ভয়াবহ চেহারা চিনতেই পারছি না। রক্তচিহ্ন দেহের এখানে ওখানে, সারা মুখ ফুলে উঠেছে। বাঁ চোখে একেবারেই দৃষ্টি নেই। প্রচুর রক্তক্ষরণ হয়েছে, হাসপাতালেই দিতে হবে। লোকনাথ যাই ভাবুক, আমার তো কত বিদ্যে নিজের কাছে তা অজানা নেই। বিশেষ করে চোখের ব্যাপার রয়েছে। চোখটা গেলে চিরকালের জন্য আমায় বদনামের ভাগী হতে হবে। আমি নিজেই তাকে সঙ্গে করে নিয়ে যাব। ডাক্তার সুদীপ্ত সরকেলের সঙ্গে আমার খুব খাতির। হাসপাতালের ওডি অর্থাৎ জৈনিক কর্তা বিশেষ। লোকনাথ সম্বন্ধে তাকে বিশেষভাবে বলে কয়ে আসব। ট্যাক্সি ডাকতে গেছে। ট্যাক্সি পাওয়া চারটিখানি কথা নয় এখানে। লোকনাথের তক্তপোষের পাশে বসে আমি ঘটনাটা তাকে জিজ্ঞেস করলাম, এই লোকনাথ, কে মারলো তোমায়? তুমি কি তাকে চিনতে পেরেছ? লোকনাথ হ্যাঁ না কোনো জবাব দেয় না। হঠাৎ এসে মারতে লাগলো কেন তোমায়? তুমি কিছু করেছিলে নাকি? ঝগড়া বিবাদ ছিল আগে থেকে? এবারে জবাব পাওয়া গেল, মহিলার ওপর হামলা করেছিল। আমি ঠেকাতে গেলাম। ঘরের মধ্যে আর যারা ছিল সকলের মুখে সম্ভ্রমের ভাব। না হবে কেন? মহিলাকে রক্ষা করতে জীবন দিতে গিয়েছিল শিভালরি দস্তুর মতো। আমি জিজ্ঞাসা করলাম, সেই মহিলা চেনা জানার মধ্যে কেউ? পুনশ্চ নির্বাক। সন্দেহ হলো আমার। উভয় পক্ষেরই পরিচয় জানে সে। মহিলা জড়িত আছেন সকলের সামনে, সেই জন্যই সে বলতে চায় না। তাই উচিত বটে। অন্যদের বললাম, কটা জিনিস জিজ্ঞাসার আছে, আপনারা যদি একটু বাইরে যান। সকলকে সরিয়ে দিয়ে বলি, খুলে বলো তো এবার লোকনাথ। সে এবার পুরো বিষয়টা বলল। নির্জন গলিপথে শান্তা বাড়ি ফিরছে। লোকনাথ অলক্ষ্যে পিছন ধরে আছে তার। নিত্যদিন যা হয়ে থাকে। শান্তা যেমনটা আমার স্ত্রীর কাছে বলেছিল। গুন্ডা লোকটা কোন দিক দিয়ে এসে হঠাৎ শান্তাকে জড়িয়ে ধরে। শান্তা আকুলি বিকুলি করছে। লোকনাথের মাথায় রক্ত ছড়ে উঠল। স্যান্ডো, ভালো নাম তার জানিনে, বক্সিং লড়ে। কাগজে একবার নামও বেরিয়েছিল তার। বলতে বলতে হাসিতে ভরে গেল তার রক্তমাখা বিভৎস মুখ। বলে, বক্সিং লড়া মানুষ কিনা? ঘুষির পর ঘুষি ঝাড়ছিল। নাক মুখ চোখ গুঁড়িয়ে ঠিক ছাতু ছাতু করে দিত। শান্তা সেই সময়টা জীবন তুচ্ছ করে হাত এঁটে ধরল। কি বজ্র আঁটুনি দাদা! হাত আর উঠতেই দিল না। তারপরে গদগদ হয়ে বলে, আমার কষ্টটাই সকলে দেখছেন, কত বড় লাভ হলো সেটা দেখতে পান না। শান্তা আমায় কি ভালোবাসে চাক্ষুষ তার পরিচয় পেয়ে গেছি দাদা। এই সময় ট্যাক্সি এসে গেল। ট্যাক্সিতে তুলে হাসপাতালে নিয়ে পৌঁছালাম। কপালক্রমে সুদীপ্তই তখন ডিউটিতে। পরীক্ষা করে একটা ইনজেকশন দিয়ে তাড়াতাড়ি সে লোকনাথের বেডের ব্যবস্থা করে দিল। এমন সব কেস হামেশাই আসে, নিতান্ত ডাল ভাতের সামিল ওদের কাছে। তবু আমার লোক জেনে সুদীপ্ত চোখ চোখ করে বলে, অন্যগুলো কিছুই নয়, চোখের উপর মেরেছে ওটাই সাংঘাতিক। জানেন তো, দৃষ্টি পুরোপুরি ফিরে পাবে না বোধ হয়, ঝাপসা রকম দেখবে। চোখটা একেবারে যাওয়া বিচিত্র নয়। ব্যাপার কি হয়েছিল শুনি। আমি বললাম, একটি মেয়েকে অপমান করতে যাচ্ছিল। লোকটার নাম নাকি স্যান্ডো। স্যান্ডো? বক্সার না হাতি, পয়লা নম্বরের গুন্ডা। সুদীপ্ত দেখি স্যান্ডোকে জানে, তার নামে জ্বলে উঠল। বলে, দাঙ্গা হাঙ্গামা রাহাজানি তারই প্রথম নয়। গুন্ডা আইনে আটক রাখা কিংবা শহর থেকে তাড়িয়ে দেওয়া উচিত। কেন যে হচ্ছে না তা জানিনি।
উল্টে কোন স্কুলের নাকি আবার ফিজিক্যাল ইনস্ট্রাক্টর হয়েছে। থানায় ডায়েরি করা হয়নি বোধহয় এখনো। আমি ফোন করে দিচ্ছি, তুমিও নিজে একটিবার থানায় যাও। লোকটা সহজে ছাড়া না পায় সেটা দেখতে হবে, বুঝলে তো? আমি বললাম, আমি পেরে উঠবো না গো। রোগী জমেছে ডাক্তারখানায়, তারপর জরুরি কল আছে একটা। মেসের এই দুটি ভদ্রলোক আছেন, ওনারা এসব করবেন, কিন্তু করে বোধহয় কোনো লাভ হবে না। তোমার পেশেন্টই কিছুই বলতে চাইবেন না। মেসে এদের সামনেই বলল না কিছু। মেয়ে লোক জড়িত আছেন কি না, ভালো ঘরের কুমারী মেয়ে, ফৌজদারি কোর্টে এই জিনিস নিয়ে তোলাও বোধহয় উচিত নয়। নিজে আমি আর কিছু করতে পারিনি, লহমার সময় পাইনি। মাঝে একদিন মেসের একজনের সঙ্গে দেখা হয়েছিল। তার মুখে শুনলাম 3 দিন পরেই নাকি লোকনাথকে হাসপাতাল থেকে ছেড়েছে। খুব দামি কয়েকটা ওষুধের ব্যবস্থা করে দিয়েছে, কিনে সেটাই চোখে দিতে হবে। এমনি বেশ ভালোই আছে। বাঁ চোখে কেমন দেখছে ভদ্রলোক বলতে পারলেন না, জিজ্ঞাসাবাদ করেননি। তবে চোখের অবস্থা যাই হোক, কোনো কিছু তার জন্য আটকাচ্ছে না। ঘোরাঘুরি পূর্ববৎ চলছে। মেসে সে কম সময় থাকে। মাসখানেক পর শান্তাকে দেখলাম আমাদের বাড়িতে সবিতার সঙ্গে গল্প করতে। সবিতা আমায় ডাকলো সেখানে, বলে লোকনাথবাবুর ব্যাপারটা শুনেছিলাম, রীতিমতো এক লড়াই। স্যান্ডোবাবুও শান্তা স্কুলে কাজ করেন, জিমন্যাস্টিক করা পালোয়ান মানুষ, আর তোমার সেই বন্ধু হাড্ডিসার 1 ফোঁটা ফড়িং একটা। শান্তা হেসে বলে, জামার আস্তিন গটিয়ে ভদ্রলোক তো ঝাঁপিয়ে পড়লেন। আস্তিন না গোটালেই হয়তো ভালো হতো, দেহটার আব্রু থাকতো তবুও। কিন্তু রোখের মাথায় বিবেচনা থাকে না। রীতিমতো দর্শনীয় বস্তু। ফড়িং সিংহের ঘাড়ে লাফিয়ে পড়েছে। ফড়িংয়ে সিংহের লড়াই। ঠেকাতে গিয়ে আমাকে 8-10টা ঘুষি খেতে হয়েছে জানিস। বিদ্রুপের ভঙ্গিটা আমার আর ভালো লাগে না। খোঁচা দিয়ে বলি, ঝাঁপিয়ে পড়লো কি এমনি এমনি? মাপ করবেন, যা শুনেছি আপনাকে অপমান থেকে বাঁচাতে গিয়েই তো যত দুর্ভোগ। সবিতা এবার মুখে কাপড় দিয়ে হাসতে লাগলো। শান্তাও হাসছে। সবিতা বলে, ওই অপমান এবার থেকে শান্তার যে নিত্যদিন চলবে। উনি কি রাত জেগে ওদের শোবার ঘর পাহারা দিয়ে বেড়াবেন নাকি? শান্তা ইতিমধ্যে ভ্যানিটি ব্যাগ থেকে সুদৃশ্য নিমন্ত্রণ কার্ড বের করেছে। বিয়ে তার অনুপম সিংহের সঙ্গে। শান্তা নিঃশ্বাস ফেলে বলে, অদৃষ্ট আমার। সেই সিংহের কবলেই পড়লাম যার অপমান থেকে লোকনাথবাবু আমাকে বাঁচাতে গিয়েছিলেন। আমি নিজে এসে নিমন্ত্রণ করছি, আপনারা যাবেন নিশ্চয়ই। বিয়েতে গেলাম আমি আর সবিতা। 5 বোনের মধ্যে শান্তা সকলের ছোট। বাপ মা দুজনেই বর্তমান। তাজ্জব হলাম বিয়ে বাড়িতে লোকনাথকে দেখে। স্যান্ডোর হাতে মারা পড়তো আর একটু হলে। বাঁ চোখটার কি অবস্থা সঠিক জানি নে। সেই লোকের সঙ্গে প্রেমিকার বিয়ে হতে যাচ্ছে, এই হেন ক্ষেত্রে তার তো বিষপান কিংবা রেলগাড়ির চাকার নিচে মাথা দেবার কথা। তা দেখলাম শান্তার বুড়ো বাপকে ফরাসের উপর শোভা শোভন করতে বসিয়ে দিয়ে ছুটোছুটি দৌড়ঝাঁপ লোকনাথ একাই সব করছে। সদর অন্দর সর্বত্র গতিবিধি। কন্যাকর্তা যেন সেই। আড়ালে ডেকে ধমক দিয়ে বললাম, লোকনাথ, কি মানুষ তুমি? বিয়ে বাড়িতে কোন লজ্জায় ঘুরছো? চলে যাও, মেশে গিয়ে মুখে ঢাকা দিয়ে শুয়ে পড়ো গে। লোকনাথ বলল, কি করি বলুন তো দাদা? অবস্থা তো দেখতেই পাচ্ছেন। খাবার মানুষ আছে, আড্ডা দেবার মানুষ আছে, কিন্তু কাজের মানুষ কেউ নেই। আমি মরলে সমস্ত 9-6 হয়ে যজ্ঞই নষ্ট হবে। হোক কে, তাতে তোমার কি? চোখ কপালে তুলে লোকনাথ বলে, বারে, বিয়ে তো শান্তারই। তোমায় বাতিল করে সে অন্যকে বিয়ে করছে। আবার কাকে? সে আবার তোমার পয়লা নম্বরের দুশমনকে। লোকনাথ অনুনয় করে বলে, আপনি শান্তাকে ভুল বুঝছেন দাদা। বিয়ে তার নিজের ইচ্ছে হচ্ছে নাকি? বাপ মায়ের হুকুম। রানীগঞ্জে থাকার সময় আপনি ধরুন একটা মেয়েকে ভালোবেসে ফেলেছেন, বলতে পারতেন কি সে কথা বাবাকে? বাবা যার সঙ্গে ঠিক করলেন, সুরসুর করে তাকেই বিয়ে করতে হলো। শান্তারও তো ঠিক তাই। আপনার মাথার উপরে শুধু বাবা, শান্তার বেলা বাপ মা দুজনেই।
বুঝুন তো তবে বেচারির কি অবস্থা। 7 পা খোঁড়ার আগে এমন করে আমার পানে চাইলো, অতি বড় হাঁদারামও সে চাউনির মানে ধরতে পারে, জানেন তো দাদা। 7 পাক যখন হয়েই গেল, শান্তা দেবী বরের ঘর করতে চললেন কোন আশায় তবে আর তুমি ঘুরছো এখানে? রহস্য ভরা কণ্ঠে লোকনাথ বলে, আশার কি শেষ আছে দাদা? যতদিন জীবন ততদিনই আশা। আগেকার দিন হলে না হয় বলতে পারতেন, এই পালায় এখানেই শেষ, কেটে পড়ো এবার লোকনাথ। এখন নতুন আইন পাশ হয়েছে না, বিয়ে হয়ে এক যুগ ঘর বসত করার পরেও ডিভোর্স হয়ে যায়। পুরো বাপ মা টিকটিক করে কদিন আর পাহারা দেবেন, ওরা তো চোখ বুঝবেন। শান্তাও স্বাধীন, আমি তো লেগে পড়ে আছি। পোয়া বারো তখন আমার। যাব বাবা, এটা জানা ছিল, মিলন হোক বিচ্ছেদ হোক নায়ক নায়িকার সঙ্গে সঙ্গে যা হোক একটা ফ্যাসলা হয়ে যায়। নতুন আইনের পর বিয়ে হয়েও রেহাই নেই, প্রণয়ের টানা পড়েন তারপরেও চলতে থাকে। সেকালে আমার এক প্রিয় লেখক ছিলেন, অতিশয় নির্ভরযোগ্য লেখক। এখনকার দিনে কত কত রকমারি উপন্যাস বেরুচ্ছে, সাইজে কেউ হিমালয় পর্বত, কেউ বা সর্ষে দানা। বিস্তর ঘেঁটে দেখেছি, সেকালের সে জিনিস ওতরায় না। রূপসী যুবতী নায়িকা কলাবতী, বিরহ হোক কিংবা ওলা ওঠাই হোক, ধরুন সে মারা পড়ল, অতিশয় মর্মভেদী ঘটনা। কিন্তু লেখকের উপর অটুট আস্থা রয়েছে, খেলাচ্ছেন। শেষ পর্যন্ত ভদ্রলোক কদাপি পাঠক পাঠিকার মর্মবেদনার কারণ হবেন না। কলাবতীকে শ্মশানে নিয়ে চিতা সাজিয়ে পুড়িয়ে এলো, শ্রাদ্ধ হলো কলাবতীর। বৎসরান্তে সপিণ্ডকরণ হলো, মন এইবার একটু একটু দুলছে। লেখক কি সত্যি সত্যি এত নির্দয় হবেন? ভরসা করে তবু এগোই। একালের হলে বই বন্ধ করে কখন উঠে পড়তাম। যা ভেবেছি ঠিক তাই। উপসংহারে এক জটাজটিধারী সন্ন্যাসীর আবির্ভাব। চিন্তাস্থলে কোমণ্ডল থেকে কিঞ্চিত জল নিষেধ করলেন তিনি, আর কোন দিক দিয়ে কলাবতী ছুটতে ছুটতে এসে পড়ল। এই না হলে লেখা। নায়ক নায়িকার মধুর মিলনে নোবেলের সমাপ্তি। ডিভোর্স আইন পাশ হয় জীবনেও এখন তাই। বছর পরে শান্তার বিয়ের বার্ষিকীতে আমাদের নিমন্ত্রণ। লোকনাথকে তাদেরই সংসারে দেখলাম, মেষ ছেড়ে সেখানেই গিয়ে উঠেছে। বিয়ের দিনের মতোই এদিনেও সে মাতব্বর, খুব দৌড়ঝাঁপ করছে। নীল চশমা চোখে এঁটেছে দেখে সন্দেহ হলো। বললাম, লোকনাথ, বাঁ চোখে ভালো দেখতে পাও? কেন পাবো না? প্রশ্নটা উড়িয়ে দিয়ে ব্যস্ত সমস্তভাবে লোকনাথ বেরিয়ে যাচ্ছিল। হাতটা তার এঁটে ধরলাম। নীল চশমাটা খুলে ফেলো দেখি, দেখব। হক চকিয়ে গেল লোকনাথ, কিছু ইতস্তত করে বলে, চশমা খুলে কি হবে দাদা? কাজকর্মের মধ্যে এখন কি দেখবেন? যাব একদিন আপনার কাছে, আপনাকে গোপন করব না। গলা একেবারে নামিয়ে ফিসফিস করে বলে, আগে ঝাপসা দেখতাম, ইদানিং তাও দেখিনি। হাসপাতালের আউটডোরে গিয়ে চুপিসারে সেদিন দেখিয়ে এসেছি। শান্তা মনে কষ্ট পাবে, তাই কিছু বলিনি ওকে। এমনই সময় স্যান্ডো এসে পড়ল, বলে, রাত হয়েছে দাদা, এইবার বসিয়ে দিলেই তো হতো। লোকনাথ বলে, আর একটু। চপ করলো এতক্ষণ ধরে, এখন ময়দা মাখছে। গল্প গাথায় 8 ঘন্টা আরো কাটিয়ে দাও গে, তার মধ্যে হয়ে যাবে। পরম অনুগত কনিষ্ঠ জ্যেষ্ঠের কাছে এমনই পদে পদে নির্দেশ নিচ্ছে। শান্তার কাছে খবর নিলাম, স্বামী স্ত্রী ওরা দুজনেই চাকরিতে বেরিয়ে যায়। বাড়ির পাহারায় একমাত্র লোকনাথ। জিনিসপত্র কেনা বেচার ভারও তার উপর। শান্তা বলে, মাইনে পেয়ে খরচার টাকাও ওর হাতেই দিয়ে দিই, আর আমরা তাকিয়েও দেখিনি, কর্তা তো উনি। লোকনাথকে এক ফাঁকে জিজ্ঞাসা করলাম, কি গো লোকনাথ, ডিভোর্স কত দূর? হাত ঘুরিয়ে অসহায় কণ্ঠে সে বলে, কি করবে শান্তা বলুন তো? বাপ স্বর্গে গেছেন, মা তো এখনো বর্তমান। মেয়ে বর বদলাচ্ছে, সেকেলে মানুষ তো ধকল সইতেই পারবেন না। আবার কিছুকাল পরে শান্তার ছেলের অন্নপ্রাশনে আমরা গিয়েছি। ছেলে বুকের উপর নিয়ে লোকনাথ ঘুরে ঘুরে সকলকে দেখাচ্ছে।
যে যা মুখে দেখানি দিচ্ছে হাত পেতে নিয়ে টেবিলে সাজিয়ে রাখছে। এরপরে একটা মেয়ে হবার পর শান্তার সংসারে মহা দুর্ঘটনা ঘটল। স্যান্ডো পক্ষাঘাতে শয্যাশায়ী হয়ে পড়ল। লোকনাথের খাতিরে আমায় চিকিৎসার ভার নিতে হলো। বিনা ভিজিটের ডাক্তার আর কোথায় পাবে? লোকনাথই এসে ধরে পেরে নিয়ে যেত আমায়। একদিন বললাম, শান্তার মাও তো গেছেন লোকনাথ, এবার ডিভোর্স হচ্ছে না কেন? লোকনাথ বলল, স্যান্ডোর এই অবস্থার মধ্যে কথা কি করে তুলবো বলুন তো দাদা? সেই জন্যই তো আপনাকে এত খাটাচ্ছি দাদা। চিকিৎসা করে ওটাকে খাড়া করে দিন। দরখাস্ত ছাড়তে তারপর একটা দিনও দেরি হবে না। অসুখে পড়ে থাকা স্যান্ডোর কথাবার্তাগুলো তো শোনেননি? অসহ্য, মুখ তো নয়, যেন পচা নর্দমা। অসুখে পড়ে স্যান্ডোর রুজি রোজগার বন্ধ। তার উপর সব ওষুধপাতির খরচাও একলাই সামলাতে হচ্ছে শান্তাকে। সংসারে কি দুর্দশা হয়েছে! রান্নার বামুন এবং বাসন মাজার লোককেও ছেড়ে দিতে হয়েছে। স্কুলের মাস্টারি ছাড়াও শান্তা সকালে রাত্রে টিউশনি নিয়েছে। রাত 9টা পর্যন্ত বাইরে বাইরেই থাকে বেচারি। ফলে লোকনাথের পদাবনতি। কর্তা হয়ে মাতব্বরি করত। এখন ছেলে মেয়ে ধরা, তাদের নামানো খাওয়ানো, রোগীর দেখাশুনো, মায়ের হেসেলে ঢুকে বাটনা বাটা, কুটনো কাটা, রান্না বান্না অব্দি। একটি মাত্র চোখ 10 চক্ষু হয়ে চতুর্দিকে বীরঘূর্ণিত হচ্ছে। 2খানা হাত 10খানা হয়েছে। ছেলেটার কথা ফুটেছে। লোকনাথকে সেটাকে জ্যাঠামশাই। এবারে আমার বাড়ির অবস্থা শুনুন। চাকর নেই, দিনকাল যাচ্ছে তাই। চাকরেরও আকাল পড়েছে। ত্রিভুবনের লোককে বলে রেখেছি চাকর পেলেই পাঠিয়ে দেবেন। এক রোগীর প্রাণদান দিয়েছি, আমার উপর বড় কৃতজ্ঞ। চেষ্টা চরিত্র করে সে একটা চাকর পাঠালো। মাইনে যা হাঁকালো, রোগীর জিভে থার্মোমিটার গুঁজছি তখন। হাত কেঁপে থার্মোমিটার মেঝে পড়ে চুরমার। কম্পাউন্ডার বললেন, মিক্সচারের দাগ কাটা ছেড়ে এক্ষুনি আমি চাকরিগিরিতে রাজি, কিন্তু পোড়া ভদ্রলোকের ঘরে জন্ম নিয়েছি, আপনি তো নিশ্চয়ই রাখবেন না আমাকে। শুধু কি মাইনে, শতেক রকম বায়নাক্কা। বাসন মাজতে পারবো না, জুতোয় কালি দেব না, বাজার করতে দিতে হবে, নিজেরা করলে চলবে না। গুঁড়ো কয়লা এবং পুরনো খবরের কাগজ বেচে যা হবে সেই পয়সা গৃহস্থের নয়। সব চুক্তিতেই রাজি হলাম, না হয়ে উপায় কি? সবিতার কষ্ট আর দেখতে পারিনি। তারপরে দেখতে পাই পুরনো কাগজের সঙ্গে আমার মেডিকেল জার্নালগুলো দাঁড়িপাল্লায় উঠছে। গুঁড়ো কয়লার সঙ্গে আস্ত আস্ত কয়লা। তাও কি রাখা গেল ভৃত্যরাজকে? কোথাকার কারা ভাঙচি দিয়ে তাকে সরালো। ঘর থেকে নাকি তার চিঠি এসছে, বাপের মরো মরো অবস্থা। 15টা দিনের ছুটি চাই অন্তত। 15 দিন লাগলো না, 3 দিনের পরেই মাছের বাজারে দেখা হয়ে গেল। সবচেয়ে সস্তা দরের পচা মাছ ওজন করাচ্ছে। যে যমুনার মাছ এ তাবৎ আমাদের এখানে খাওয়াতো। আর এই সময়টাও শান্তাদের বাড়ি প্রায়ই যাচ্ছি স্যান্ডোর চিকিৎসাবাদে। লোকনাথের সঙ্গে তুলনাটা আপনি মনে এসে যায়। সবিতাকে বলি, এমন নারী জন্মটা না হোক কাটালে, যৌবন খোয়ালে, প্রেমিক একটা গাঁথাতে পারলে না। হায় অপদার্থ রমণী। সবিতা মরমে মরে গিয়ে শান্তাকে বলেছিল, উনি তো যখন তখন খোঁটা দেন এই রকমই। সত্যি করে বলতো ভাই, আমি কি খুব বিশ্রী দেখতে? এতকালের মধ্যে কেউ একটিবার তো প্রেমের চোখে তাকালো না। ওর তো বিয়ে করা বউ আমি, উনি পর্যন্ত না। স্বামীর অসুখ বিসুখ নিয়ে শান্তা ইদানিং খুব বিপন্ন। তাহলেও মেয়ে মানুষের গরম যাবে কোথা? সে বলল, প্রেমের সঙ্গে রূপের কোনো সম্পর্কই নেই, বুঝলি? আমি কি তোর চেয়ে বেশি রূপসী নাকি? ভদ্রতা করেই তুই যদি বলিস, আমি কি সেটা মেনে নেব? আমারও তো বাড়িতে আয়না আছে, আর 2 চোখও তো অন্ধ হয়ে যায়নি। একটু চুপ করে থেকে শান্তা পিছনটা মনে করে নিল। বলে, না, আমার তরফে কোনো চেষ্টাই কখনো হয়নি। গদগদ হয়ে কোনোদিন যে 2টো মিষ্টি কথা বলেছি তাও তো নয়। অদৃষ্টের খেলা, তাছাড়া আর কি বলি বলতো? এক একজনের অদৃষ্টে এক এক রকম জিনিস বাঁধা পড়ে। শান্তার সঙ্গে কথোপকথন স্ত্রী আমার কাছে রিপোর্ট করছিল। প্রায়ই শান্তা ঠাট্টা তামাশা করে আমায় জড়িয়ে, কিন্তু সব সময় আমার ভালো লাগে না। বিরক্ত হয়ে বলি,
আমায় বাদ দিয়ে তোমাদের কোনো কি কথা চলে না? সবিতা বলে, বিশ্রী স্বভাব তোমার, সমস্ত তুমি নিজের গায়ে টেনে নেবে। সত্যিকার গরুর কথাই বলছিল শান্তা, আমাদের রুবি গাইটার কথা। বকনা বাছুর কিনলাম, 2 দাঁতের যুবতী গাই কিনলাম, বুড়ি গাই কিনলাম, টেকে না, মরে যায় কিংবা বেঁচে থেকেও বাচ্চা দেয় না। তোর ওই এক রুবি থেকে 3-3টে বকনা। গরু টিকলো না আমার কপালে, কিন্তু মানুষ দেখতো কি আশ্চর্যভাবে টিকে গেছে। ওর হাতে একটা চোখ পর্যন্ত খুইয়েছে, সেটা তো মিথ্যে নয়। তাই বলছি, অদৃষ্ট মানুষের চেষ্টায় কিছু হয় না। খুব সম্ভব তাই, মনের ক্ষোভ তবুও জুড়োয় না। সবিতাকে রুবি গাই মেনে দিয়েছে, এ বাজারে নির্জলা দুধ খেয়ে দেহ তাগড়াই করছি। তেমনি লোকনাথের মতন প্রেমিকও একটা মেনে দিত, সংসার নিয়ে ভাবতে হতো না। গদির ওপর গড়িয়ে দিব্যি সবিতার দিন কাটত। আজ শুনলেন প্রেমিক, গল্প পাঠে শুকতারা। গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের গল্পটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসব নতুন এক গল্প নিয়ে। সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আমি কথা বলি আজ বিদায় নিচ্ছি। ধন্যবাদ।